সবাইকে আন্তরিকভাবে স্বাগত। সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলা তার শুনানি শেষ হয়েছে। এখন শুধু রায়দানের অপেক্ষা। যে কোনো দিন সুপ্রিম কোর্ট এই মামলার রায় ঘোষণা করতে পারে। এই পরিস্থিতিতে হঠাৎ করে আবার এসএসসি সুপ্রিম কোর্টে গিয়ে জানাচ্ছে যে তারা আরও কিছু নথি জমা দিতে চায়। এই যে 26,000 চাকরি বাতিল মামলায় নতুন করে আবার নথি জমা দিতে চাইছে এসএসসি। যে 26,000 চাকরি বাতিল মামলা তার শুনানি গত 10ই ফেব্রুয়ারি শেষ হয়েছে এবং গত 27শে জানুয়ারি যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় তিনি আভাস দিয়েছেন যে যদি যোগ্য অযোগ্য বাছাই করা না যায়, পৃথক করা না যায়, তাহলে পুরো প্যানেল বাতিল হতে পারে, তার একটা আভাস ইঙ্গিত তিনি দিয়েছেন। এবং সুপ্রিম কোর্টে বারবার শুনানিতে সিবিআই যেটা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরেছে যে এসএসসি যোগ্য অযোগ্য পৃথক করার ক্ষেত্রে সদুত্তর দিতে পারেনি, যে পৃথক করা যাবে কিনা। এখন এই পরিস্থিতি, সেখানে 10ই ফেব্রুয়ারি শুনানি শেষ হয়ে গিয়েছে। এখন আবার এসএসসি বলছে যে তারা কিছু নতুন করে নথি জমা দিতে চায় সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে। কেন, কোন সময়, সেটা একটু বললে তাহলে আর একটু বিষয়টা ক্লিয়ার হবে। আপনারা জানেন যে পরেশ অধিকারী, তার মেয়ে অঙ্কিতা অধিকারী, তার চাকরি চলে গিয়েছে কলকাতা হাইকোর্টের রায়ে, এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারীর মেয়ে, তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। বুধবার এসএসসি এই যে দ্বারস্থ হয়েছিলেন, সেই শুনানির সময়, সেই শুনানি যখন চলছে মানে অঙ্কিতা অধিকারীর, তখন আবার বুধবার এসএসসি কোর্টের কাছে আবেদন জানায় যে 26,000 চাকরি বাতিল মামলায় তারা নতুন কিছু নথি জমা দিতে চায়। স্বাভাবিকভাবে এই কথা শোনার পরে প্রধান বিচারপতি কিছুটা অখুশি হন এবং তিনি বলেন যে এত দীর্ঘ শুনানি হয়েছে, নথি জমা দেওয়ার জন্য বারবার সময় দেওয়া হয়েছে, এখন তাহলে আবার নতুন করে নথি জমা কেন দেবেন? তারপরেও বিচারপতি আবার সুযোগ দিয়েছেন যে তার মধ্যেও আগামী সোমবারের মধ্যে যাবতীয় নথি জমা দেওয়ার নির্দেশ তিনি দিয়েছেন, যে যদি কোনো তথ্য নথি জমা দিতেই হয় তাহলে আগামী সোমবারের মধ্যে সব নথি জমা করে দিতে হবে। তাহলে এই যে 26,000 চাকরি বাতিল মামলা, যে মামলার শুনানি শেষ হয়ে গেল 10ই ফেব্রুয়ারি, এসএসসির কি ঘুম ভাঙছে না? ঘুম ভাঙেনি। তারপরেও আগামী সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। 10ই ফেব্রুয়ারি শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। এবং 10ই ফেব্রুয়ারি প্রায় 2 ঘন্টা শুনানি হয়েছে। সেই শুনানির পরে শুধুমাত্র রায়দান বাকি আছে। এই পরিস্থিতিতে এসএসসি আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে যে কিছু নথি তাদের হাতে আছে, তারা জমা দিতে চায়। এখন এখানে প্রশ্ন, যেটা মূল মামলাকারীদের যারা আইনজীবী, তারা কি এই বিষয়টিকে মেনে নেবেন? এখন যদি সুপ্রিম কোর্টের বিচারপতি চান, প্রধান বিচারপতি, তাহলে তারা জমা দেবেন, কিন্তু কি নথি তারা জমা দিচ্ছেন? আবার তো এই মূল মামলাকারীদের আইনজীবী তাদের নলেজে আসতে হবে, তারা এর যে কি বলা হচ্ছে এসএসসির নথিতে তার কাউন্টার আবার এই মূল মামলাকারীর আইনজীবীরা বলতে চাইবেন বা দিতে চাইবেন। সেক্ষেত্রে মূল মামলাকারীর যারা আইনজীবী
তারা আবার কি ভূমিকা নিচ্ছে এটাও এখন দেখার। এসএসসি যে নথি দিচ্ছে সেই নথির সত্যতা কতটুকু, গ্রহণযোগ্যতা কতটুকু, মামলাকারীদের যারা আইনজীবী তারা আবার সে বিষয়টিকে প্রশ্ন তুলে ধরতে পারেন, সিবিআইয়ের যারা আইনজীবী তারা এই বিষয়টি প্রশ্ন করতে পারেন। কারণ আমরা যদি দেখি একটা বিষয় যে এখানে মূল যেটা 10ই ফেব্রুয়ারি যে বিষয়টা চলে এসেছে ইম্পর্টেন্ট হিসেবে, সেই বিষয়টি আমি একটু যদি তুলে ধরি তাহলে ব্যাপারটি ক্লিয়ার হবে। কিন্তু তার আগে একটা বিষয় বলবো যে এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্ত জানিয়েছেন যে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, অর্থাৎ যোগ্য অযোগ্য পৃথক করে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তো তারপরেও সুপ্রিম কোর্টে তিনি জানান র্যাঙ্ক জাম্পিং ও আউট অফ প্যানেল নিয়ে তাদের কাছে তথ্য রয়েছে, অর্থাৎ র্যাঙ্ক জাম্পিং ও আউট অফ প্যানেল এই দুটো নিয়ে তাদের কাছে তথ্য রয়েছে, কিন্তু ওএমআর মিসম্যাচ নিয়ে কোনো তথ্য নেই। এখন প্রশ্ন হলো তাহলে এরপর আবার কি নথি জমা দেবে এসএসসি, সে ব্যাপারে কিন্তু ক্লিয়ার কিছু এসএসসির আইনজীবী কিন্তু তিনি জানাননি তিনি কি তাহলে জমা দেবেন। তারা যদি যোগ্য অযোগ্য পৃথক করেই রিপোর্ট দিয়ে থাকেন, তাদের কাছে র্যাঙ্ক জাম্পিংয়ের এবং আউট অফ দ্য প্যানেলের তথ্য রয়েছে, কিন্তু ওএমআর মিসম্যাচ নিয়ে কোনো তথ্য নেই, তাহলে প্রশ্ন ওঠে যে তারা কী তথ্য দেবে। যদিও বিচারপতি সুযোগ দিয়েছেন যে আগামী সোমবারের মধ্যে সমস্ত তথ্য জমা করে দিতে, যেহেতু খুব তাড়াতাড়ি কিন্তু একটু এটি রায় হবে। এখন যেখানে যে বিষয়টা আমি বলছি যে এক্ষেত্রে সিবিআইয়ের যিনি আইনজীবী তিনি ব্যাপারটিকে কতটা গ্রহণ করছেন, কারণ এসএসসির যে তথ্য দেবে সেই তথ্যের গ্রহণযোগ্যতা সঠিক বেঠিক তারাও তো দেখতে চাইবেন, জানতে চাইবেন। মূল মামলাকারীদের আইনজীবী তারাও তো প্রশ্ন তুলবেন, তারা শুধু দিয়ে দেবেন আর সেটাই যে কোর্ট মেনে নেবে আদালত তা কিন্তু নয়, তাদের সেই তথ্য বিচারপতি দেওয়ার সুযোগ দিয়েছেন, কিন্তু এক্ষেত্রে নিশ্চয়ই যে যারা মূল মামলাকারীদের আইনজীবী এবং সিবিআই আইনজীবী তাদেরকেও বিষয়টি নিশ্চয়ই জানানো হবে। যদি আমরা ধরি 10ই ফেব্রুয়ারি শুনানি যেদিন শেষ হলো, সেদিন সবচাইতে যেটা আলোচনা হয়েছে গুরুত্বপূর্ণ হিসাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় প্রধান বিচারপতি এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে প্রায় 2 ঘন্টা আলোচনা হয়েছে। সেখানে সিবিআইয়ের আইনজীবী কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে নাইসা আমাদেরকে জানায় যে তাদের কাছে কোনো ডেটা নেই, তারপর আমরা অর্থাৎ সিবিআই আইনজীবী বলছেন অর্থাৎ সিবিআই স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করি, আমরা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করি, কিন্তু নাইসা জানিয়েছিল যে তাদের কাছে কোনো ডেটা নেই, কিন্তু সিবিআই কোথা থেকে ডেটা সংগ্রহ করে? স্ক্যানটেক থেকে। এরপর সিবিআই পঙ্কজ বনসলকে পঙ্কজ বনসল হলেন নাইসার প্রাক্তন কর্তা, তো এই পঙ্কজ বনসলের কাছ থেকে ডেটা সংগ্রহ করে সিবিআই, যেটা সিবিআই আইনজীবী জানাচ্ছেন 10ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে পঙ্কজ বনসলের কাছ থেকে তারা ডেটা সংগ্রহ করে। এই দুটো ডেটা মিলিয়ে দেখে সিবিআই, কোন দুটো ডেটা? যেটা স্ক্যানটেক থেকে যে ডেটা পাওয়া গিয়েছে সেই ডেটা এবং পঙ্কজ বনসল নাইসার প্রাক্তন কর্তা তার কাছে যে পাওয়া গিয়েছে ডেটা, সেই দুটোকে সিবিআই মিলিয়ে দেখে এবং ডেটা স্ক্যানটেক থেকে পাওয়া হার্ড ডিস্ক ও পঙ্কজ বনসলের কাছ থেকে পাওয়া 3টি হার্ড ডিস্কের হ্যাশ ভ্যালু মিলে গিয়েছে, এই কথা কিন্তু সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন আদালতে, যার জন্য এই পঙ্কজ বনসলের কাছ থেকে যে ডেটাগুলো পাওয়া গিয়েছে সিবিআইয়ের আইনজীবী বলছেন যে এগুলো নির্ভুল, এগুলো বিশ্বাসযোগ্য মনে করছে তারা। কিন্তু আবার সিবিআই আইনজীবী কথাও বলছেন যে এসএসসির কাছ থেকে যে ডেটা পাওয়া গিয়েছে সেই ডেটাকে তারা বিশ্বাস করছেন না, সেখানে এসএসসি কারসাজি হয়েছে। এইখানে 10ই ফেব্রুয়ারি কিন্তু এই দাবি তুলেছে। এমনকি বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিভা মাখিজা তিনিও কিন্তু বলেছেন যে পঙ্কজ বনসলের কাছে যে
থেকে যে ডেটা পাওয়া গিয়েছে সেই ডেটার ভিত্তিতে যোগ্য অযোগ্য বাছাই করা হোক। এই শুনানি কিন্তু হয়েছে গত 10ই ফেব্রুয়ারি। পঙ্কজ বানসালের যে কাছ থেকে পাওয়া যে ডেটা, সেই ডেটা কিন্তু মানতে চাইছে সিবিআই, মানতে চাইছে যারা বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী। আবার এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্ত তিনি জানাচ্ছেন কি যোগ্য অযোগ্য পৃথকীকরণ করে রিপোর্ট দেওয়া হয়েছে। তাহলে যদি যোগ্য অযোগ্য পৃথকীকরণ করে রিপোর্ট দেওয়া হয়, এখন তিনি যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টের সঙ্গে যদি সিবিআই রিপোর্ট মিলে যায়, বঞ্চিত চাকরি প্রার্থীদের যিনি আইনজীবী তার রিপোর্ট যদি মিলে যায়, দাবি যদি মিলে যায়, তাহলে সেক্ষেত্রে হয়তো তাদের চাকরি বাঁচলেও বাঁচতে পারে। নসেত যদি এক একজনের এক এক রকম মানে হয় যে রিপোর্টগুলো মানে ডেটা তথ্য, সেক্ষেত্রে তো একটা সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি রায় দেবে সেটাই এখন দেখার। তো যেটা মূল আলোচনা আমার আজকে, যে এসএসসি এখন শেষ মুহূর্তে তাহলে কি তথ্য আবার এসএসসি মানে সুপ্রিম কোর্টে দিতে চাইছে এসএসসির আইনজীবী, সেটাই এখন আমাদের জানার বিষয়। এবং সেটা মূল মামলাকারীদের যিনি আইনজীবী, যারা আইনজীবী এবং সিবিআই আইনজীবী, তারা কিভাবে দেখবেন, তারা কিভাবে বিষয়টিকে গ্রহণ করবেন, সেটা আমরা কিছুদিনের মধ্যে জানতে পারবো। এবং শেষ পর্যন্ত কী রায় হতে চলেছে আর কিছুদিন পরে আমরা সব কিছু বুঝতে পারবো। সম্মানীয় দর্শক, আপনাদের এই বিষয়ে যে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। সবার জন্য শুভকামনা।